ইসরায়েলের ছদ্মবেশী মিত্র কোন সে মুসলিম দেশ? বিশ্বাস ভেঙে মুসলিম ভাইয়ের পিঠে ছুরিকাঘাত, অভিযোগের ভিত্তি কি? ইরানের পাল্টা আঘাত রুখে দেওয়ার তোড়জোড়ে মার্কিন বাহিনী, আলী খামেনির বাংকারবাসী হওয়ার ইঙ্গিত কেন গুরুতর? পশ্চিমা মিডিয়ায় বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির খবর, জামাতে কারো অস্বস্তি থাকলেও বন্ধুত্বে আগ্রহী কেন যুক্তরাষ্ট্র? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। মুসলিম দেশগুলোর ভ্রাতৃত্ববোধ, আস্থা, বিশ্বাসের ভিত্তি নাড়িয়ে দিয়েছে গুরুতর এক অভিযোগ। বলা হচ্ছে, মুসলিম উম্মাহর চিহ্নিত শত্রু ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কাজ করছে ইসরায়েলের ট্রোজান হর্স বা ছদ্মবেশী বন্ধু হিসেবে। এটি করতে গিয়ে গাজা, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি স্বার্থ রক্ষার কাজ করছে আবুধাবি। তোলপাড় ফেলা বিস্ফোরকে এই অভিযোগ তুলেছেন সৌদি শুরা কাউন্সিলের সাবেক সদস্য ডক্টর আহমেদ বিন ওসমান আল তুয়াইজরি। আসলে কি বিশ্বাসের ঘরে ফাটল ধরিয়ে ফায়দা নিচ্ছে আরব আমিরাত? এই অভিযোগের ভিত্তি কি? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আরব বিশ্বে ইসরায়েলি প্রভাব বিস্তারে গোপন হাতিয়ার হিসেবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। ঐতিহাসিক আরব ঐক্য ভাঙার ষড়যন্ত্রে তেল আবিবের সাথে হাত মিলিয়েছে আমিরাতের শাসক শ্রেণী। সম্প্রতি এমন বিস্ফোরক অভিযোগ এনেছেন প্রভাবশালী এক বিশেষজ্ঞ। সৌদি শুরা কাউন্সিলের সাবেক সদস্য ডক্টর আহমেদ বিন ওসমান আল তুয়াইজরি কোনোরকম রাখঢাক না রেখে সরাসরি দাবি করেন, আরব ভ্রাতৃত্ব ভুলে জায়নবাদী শক্তির কোলে ঝাঁপিয়ে পড়েছে আমিরাতি নেতারা। সৌদি আরবের ধর্মীয়, ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক মর্যাদার প্রতি দীর্ঘদিনের হিংসা ও শত্রুতা থেকেই ইসরায়েলের সঙ্গে কৌশলগত জোট গড়ে তুলছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু আসলেই কি এমন বিশ্বাসঘাতকতা করছে আবুধাবি? ইসরায়েলের সমর্থন পেলে সৌদি এবং অন্যান্য প্রধান আরব রাষ্ট্রগুলোকে চ্যালেঞ্জ করতে পারবে আরব আমিরাত। এমন ধারণা থেকেই তেল আবিবের স্বার্থ বাস্তবায়নে কাজ করছে আবুধাবি। এই ধরনের পদক্ষেপ আরব এবং ইসলামিক ঐক্যের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা। সামরিক এবং গোয়েন্দা সহযোগিতা থেকে শুরু করে গাজায় ইসরায়েলি অভিযানে প্রত্যক্ষ সমর্থন, সবকিছুতেই আমিরাতের হাত রয়েছে, এমন দাবি সৌদি বিশেষজ্ঞ ডক্টর আল তুয়াইজরির। ফাঁস হওয়া এক নথি অনুযায়ী আরব আমিরাতের সামরিক ঘাঁটি ব্যবহার করে ইয়েমেন, সোমালিয়া এবং ইরিত্রিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ইসরায়েল। আরব আমিরাতের বিশ্বাসঘাতকতা ইসরায়েলের জোটের মধ্যেই সীমাবদ্ধ নেই। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা সৃষ্টিতে জড়িত আবুধাবির শাসক গোষ্ঠী। ইয়েমেন, লিবিয়া, সুদান, তিউনিশিয়া, মিশর এবং সোমালিয়ার সার্বভৌমত্ব নষ্টের চেষ্টা করছে আরব আমিরাত, এমন অভিযোগ করেন আল তুয়াইজরি। ইয়েমেনে সৌদির নেতৃত্বাধীন স্থিতিশীলতার প্রচেষ্টা নস্যাৎ করেছে আমিরাত। লিবিয়ায় বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র দিয়েছে এবং জাতিসংঘ স্বীকৃত সরকারের এলাকায় বোমাবর্ষণ করেছে তারা। এমনকি সুদানে ইসরায়েলের সঙ্গে মিলে র্যাপিড সাপোর্ট ফোর্সকে সমর্থন দিয়েছে আবুধাবি। অথচ এই বাহিনীর বিরুদ্ধে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। মিশরের অর্থনৈতিক দুর্বলতাকে কাজে লাগিয়ে আমিরাত সেখানে বন্দর এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর দখল নিচ্ছে। ইথিওপিয়ার বিতর্কিত গ্র্যান্ড রেনেসা ড্যাম প্রকল্পেও সহায়তা দিচ্ছে আবুধাবি। অথচ এই বাঁধ মিশরের পানি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আমিরাতের এসব পদক্ষেপের সবচেয়ে বড় সুবিধা নিচ্ছে ইসরায়েল। ডাচ ট্রান্সন্যাশনাল ইনস্টিটিউটের একটি গবেষণার বরাত দিয়ে আল তুয়াইজরি দাবি করেন, ভাড়াটে যোদ্ধা এবং প্রক্সি মিলিশিয়া দিয়ে পুরো অঞ্চলে নিজের ইচ্ছা চাপিয়ে দিচ্ছে আমিরাত। মিশর এবং সৌদিকে ঘিরে ফেলার ইসরায়েলি স্বপ্নও পূরণ করছে আবুধাবি। সামরিক দিক ছাড়াও পশ্চিমা দেশগুলোতে মুসলিম সম্প্রদায় এবং ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করার অভিযানে আরব আমিরাত নেতৃত্ব দিচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। সৌদি বিশ্লেষক আল তুয়াইজরি দাবি করেন, আমিরাত সমর্থিত সংস্থাগুলো ইসরায়েলি স্বার্থে বিভিন্ন মুসলিম ব্যক্তিত্ব এবং সংগঠনগুলোকে টার্গেট করছে। তবে প্রভাবশালী এই বিশেষজ্ঞের দাবি, আবুধাবির শাসক গোষ্ঠী এমন বিশ্বাসঘাতকতা করলেও সৌদি ও আমিরাতি জনগণের মাঝে এখনও বহাল আছে ঐতিহাসিক ভ্রাতৃত্ব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইরানে হামলার নজিরবিহীন প্রস্তুতি শেষে পাল্টা আঘাত রুখে দেওয়ার তোড়জোড়ে ব্যস্ত মার্কিন বাহিনী। ইসরায়েলের গণমাধ্যমে আসা এমন খবরে বিচলিত না হয়ে সর্বাত্মক যুদ্ধের হুঙ্কার দিয়েছে ইরান। পরিস্থিতি যখন এমন, তখন খোদ ইরানের গণমাধ্যমে খবর উঠেছে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনির বসবাস এখন বাংকারে। তার দফতর দেখভালের দায়িত্ব পেয়েছেন তৃতীয় সন্তান মাসুদ। খামেনির বাংকারে যাওয়া কি ইঙ্গিত দিচ্ছে এটি কি শীঘ্রই মার্কিন হামলার ইঙ্গিত? তেহরানেও কারাকাস অভিযানের কৌশলে এগুচ্ছে কি ওয়াশিংটন?
শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভেনিজুয়েলায় হামলার আগে যুক্তরাষ্ট্র যেসব কৌশল অবলম্বন করেছিল, ইরানের সম্ভাব্য হামলার আগে একই কৌশল মার্কিন প্রশাসনের। মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহরের পর আরও যুদ্ধবিমান, সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। রবিবার ইসরায়েলি সংবাদ মাধ্যমের দেয়া তথ্য মতে ইরানে যে কোনো সময় বড় ধরনের হামলা চালাবে যুক্তরাষ্ট্র। তাই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা ঠেকাতে শেষ ধাপে প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে তেহরানও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে। যুদ্ধের প্রস্তুতির কথা জানিয়েছে ইরানও। হামলার জবাবে হামলা ছাড়া কিছুই ভাবছে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা মার্কিন হামলার শঙ্কায় নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। দেশটির একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কায় আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে একটি বিশেষ বাংকারে আশ্রয় নিয়েছেন। খামেনির দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান কি জবাব দেবে বাংকারে সরে যাওয়ার আগে সে বিষয়ে নির্দেশনা দিয়ে গেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। বর্তমানে আলী খামেনির তৃতীয় সন্তান মাসুদ খামেনি দপ্তরটির দেখভাল করছেন। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত মাসুদই দায়িত্বে থাকবেন। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি ভেনিজুয়েলায় হামলার আগে অঞ্চলটিতে একাধিক রণতরী, যুদ্ধবিমান, সেনাবাহিনী মোতায়েন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করায় হামলার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তেহরান ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে। এতে মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ বেঁধে যাবে মত বিশ্লেষকদের। তাতে বহু হতাহতের পাশাপাশি অর্থনৈতিক বিপর্যয় দেখবে বিশ্ব। এদিকে যুদ্ধের শঙ্কায় ইরানের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রয়োজন ছাড়া মানুষ খুব বেশি ঘরের বাইরে যাচ্ছে না। বাসিন্দারা বলছেন, তারা নিজেদের আত্মরক্ষার জন্য প্রস্তুত আছে। যুক্তরাষ্ট্র নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে বলেও অভিযোগ ইরানের মানুষের। যুক্তরাষ্ট্র হামলার ভয় দেখাচ্ছে। তারা যুদ্ধজাহাজ পাঠিয়েছে। আমরা জানি যে কোনো সময় হামলা হতে পারে। তবে নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বাসিন্দারা প্রস্তুত। নিশ্চয় আমাদের সরকার কঠিন জবাব দেবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশে সংসদ নির্বাচনের এক মাসও বাকি নেই। এমন অবস্থায় বাংলাদেশ জামাতে ইসলামী সহ ইসলামী দলগুলোকে নিয়ে নতুন আলোচনার খোরাক জুগিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গণমাধ্যম। বিশ্লেষণী প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চাচ্ছেন মার্কিন কূটনীতিকরা। প্রতিবেদনগুলোতে জামাতের নির্বাচনী কৌশল ছাড়াও উঠে এসেছে দলটিকে ঘিরে উদারপন্থী আর সংখ্যালঘুদের উদ্বেগের কথা। হিজত জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দুয়ারে কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াতি ইসলামীর সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছেন মার্কিন কূটনীতিকরা। হাতে পাওয়া এক অডিও রেকর্ডিংয়ের বরাত দিয়ে বিশেষ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়, ১ ডিসেম্বর বাংলাদেশের নারী সাংবাদিকদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিক বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। এই প্রতিবেদন প্রকাশের পর স্বাভাবিকভাবেই কৌতূহল সৃষ্টি হয়েছে, হঠাৎ কেন জামায়াতের মতো একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্ব ও সম্পৃক্ততা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। হাতে পাওয়া অডিওর বরাতে ওয়াশিংটন পোস্টের নয়াদিল্লির ব্যুরো প্রধান প্রাণশু ভার্মার করা ওই প্রতিবেদনে বলা হয়, আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াত ভোট বাক্সে তাদের সেরা পারফরমেন্স দেখাবে বলে ধারণা করা হচ্ছে। দলটির সঙ্গে যোগাযোগ বাড়াতে মার্কিন কূটনীতিকদের আগ্রহের পেছনে এটি অন্যতম কারণ। যে কূটনীতিক নারী সাংবাদিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন, তার কথাতেও এই প্রশ্নের কিছুটা জবাব মেলে। তার মতে, বাংলাদেশের রাজনীতি ও জনমত আগের তুলনায় ইসলামপন্থী ধারার দিকে ঝুঁকছে। এ বাস্তবতায় তারা জামায়াতের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে বন্ধুত্বের পথে হাঁটতে চাইছে। কেবল জামায়াত নয়, রাজনৈতিক পালাবদলের এই সময়ে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের অপরাপর ইসলামপন্থী দলগুলোর সঙ্গেও সম্পৃক্ততা বাড়াতে আগ্রহী বলে জানিয়েছেন ওই মার্কিন কূটনীতিক। বিশ্লেষকদের অভিমত, বাংলাদেশের মূলধারার প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বরাবরই সম্পৃক্ত মার্কিন কূটনীতিকরা। খুব স্বাভাবিকভাবেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতের মতো দলগুলো যখন মূলধারায় প্রভাবশালী হয়ে উঠছে, তাদের সঙ্গেও সম্পৃক্ততা বাড়াতে চাইবে তারা।
ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক বিবৃতিতে তেমনটাই জানান ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি। তিনি বলেন, ডিসেম্বরে সাংবাদিকদের সঙ্গে কূটনীতিকের যে কথোপকথন হয়েছিল তা ছিল নিয়মিত আলোচনা। বৈঠকে অনেক রাজনৈতিক দল নিয়েই আলোচনা হয়। যুক্তরাষ্ট্র কোনো একটি রাজনৈতিক দলকে অন্য দলের চেয়ে বেশি প্রাধান্য দেয় না। যে সরকারই বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত হবে তার সঙ্গেই কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এদিকে ভোট সামনে রেখে জামায়াতে ইসলামী বিভিন্ন কৌশলে জনমনে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু উদারপন্থী ও সংখ্যালঘুরা তাদের নিয়ে উদ্বিগ্ন। এমন শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। রয়টার্সের ঢাকা বিষয়ক করেসপন্ডেন্ট রুমা পাল ও কন্ট্রিবিউটর তোরা আগারওয়ালার করা ওই প্রতিবেদনে বলা হয়, 1 দশকেরও বেশি সময় নির্বাচনী রাজনীতির বাইরে থাকা এবং স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার কারণে দীর্ঘকাল ধরে সমালোচিত জামায়াত বর্তমানে দুর্নীতি বিরোধী ভাবমূর্তি এবং জনকল্যাণমূলক কার্যক্রমের প্রতিশ্রুতি দিয়ে নতুন করে জনসমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছে। রয়টার্স বলছে, নির্বাচনী বৈতরণী পার হতে জামায়াত এবার বেশ কিছু কৌশলগত পরিবর্তন এনেছে। প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে তারা। সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার নিন্দাও জানাতে দেখা যাচ্ছে দলটিকে। একই সাথে তরুণ ভোটারদের টানতে অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত জেনারেশন জেড বা এনসিপির সঙ্গে নির্বাচনী জোটও গঠন করেছে তারা। তবে দলটির এসব সংস্কারের উদ্দেশ্য নিয়ে সংশয়ী উদারপন্থীরা। বিশেষ করে দলটি 300 সংসদীয় আসনে কোনো নারী প্রার্থী না রাখায় ব্যাপক সমালোচনা হচ্ছে। নারী অধিকার কর্মীদের মতে, জামায়াত বর্তমানে যতটা সংস্কারপন্থী আকারে নিজেদের হাজির করছে এসবই নির্বাচনী কৌশল। নির্বাচনের পরপরই তারা নিজেদের মতবাদে ফিরে যাবে এবং প্রতিটি ক্ষেত্রে নারীদের ওপর বিধিনিষেধ আরোপ করবে। অভ্যুত্থান পরবর্তী সময়ে ইসলামপন্থী বিভিন্ন কট্টর গোষ্ঠীর সক্রিয়তা বৃদ্ধি সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে বলে দাবি করা হয় রয়টার্সের প্রতিবেদনে। দেশব্যাপী বিভিন্ন মাজার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার ঘটনায় উদারপন্থী মহল এবং হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় শঙ্কিত বলে উল্লেখ করে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক সংখ্যালঘু জনগোষ্ঠীর এক নেতা রয়টার্সকে বলেন, কোনো সরকারের আমলেই সংখ্যালঘুরা যথাযথ নিরাপত্তা পায়নি, কিন্তু এখন অনিরাপত্তা বোধ যে কোনো সময়ের তুলনায় বেশি। জামায়াত নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তার। তবে জামায়াত কোনো ধরনের সহিংসতায় নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, ধর্মের নামে কোনো ধরনের সহিংসতা বা অসহিষ্ণুতার সঙ্গে জামায়াত কখনোই জড়িত ছিল না বা সমর্থনও দেয়নি। হিজল জুবায়ের, বাংলা ভিশন। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের বহুপক্ষীয় ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা বোর্ড অব পিসে যোগ দিচ্ছে না স্পেন। মাদ্রিদের এই সিদ্ধান্ত কি শুধুই কূটনৈতিক, নাকি গাজা আর গ্রিনল্যান্ড সংকটকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের মতভেদের ফাটল বড় হওয়ার ইঙ্গিত? নতুন মেরুকরণের দিকে এগুচ্ছে কি বিশ্ব রাজনীতি? বিস্তারিত জানবো মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। ট্রাম্পের ঘোষিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে স্পেন। গাজার অন্তর্বর্তী প্রশাসন তদারকির লক্ষ্যে গঠিত এই উদ্যোগে অংশ না নেওয়ার সিদ্ধান্তকে দেশটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ এবং বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি তাদের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য বলে জানিয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন শেষে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, ট্রাম্পের এই উদ্যোগে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাদ্রিদ। পাশাপাশি তিনি উল্লেখ করেন, শান্তি পর্ষদের কাঠামোয় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত না করাও স্পেনের আপত্তির অন্যতম কারণ। আমাদের আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞ, কিন্তু আমরা এটি প্রত্যাখ্যান করছি। আমরা এই উদ্যোগে যোগ দিতে পারব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রতি স্পেনের প্রতিশ্রুতি এই সিদ্ধান্তের মূল ভিত্তি। এর মূল কারণ সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়নি। ওয়াশিংটনের দাবি, এই শান্তি পর্ষদ গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠন এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্নির্মাণ কার্যক্রম সমন্বয় করবে। এটি ট্রাম্প ঘোষিত গাজা শান্তি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে শান্তি পর্ষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তবে ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কানাডা ও যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ সদস্য রাষ্ট্রের অনুপস্থিতি এই উদ্যোগকে ঘিরে প্রশ্ন ও বিতর্ক আরও বাড়িয়ে দেয়। ইসরায়েল ইতোমধ্যে শান্তি পর্ষদে যোগ দিয়েছে। পাশাপাশি কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এবং আর্জেন্টিনা, বাহরাইন, মরক্কো, পাকিস্তান ও তুরস্ক সহ বিভিন্ন দেশের অংশগ্রহণে পর্ষদের কাঠামো বিস্তৃত হচ্ছে। প্রাথমিকভাবে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে গঠিত হলেও পরে ওই পর্ষদের উদ্দেশ্য আরও বিস্তৃত করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের ভাষায় বিশ্বের বিভিন্ন অঞ্চল ও সংখ্যাতে শান্তি প্রতিষ্ঠাই এই দীর্ঘমেয়াদী লক্ষ্য। তবে স্থায়ী সদস্য হতে প্রতিটি দেশকে $100 কোটি প্রদান করতে হবে। এই শর্ত আন্তর্জাতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে স্পেনের সিদ্ধান্ত শুধু একটি কূটনৈতিক অবস্থান নয়, বরং এটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে গাজা সংকটকে ঘিরে বাড়তে থাকা মতপার্থক্যের প্রতিফলন। ট্রাম্পের শান্তি উদ্যোগকে ঘিরে সমর্থন ও সংশয় এই দ্বন্দ্ব বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। মোরশেদ আলম, বাংলা ভিশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপে প্রায় ওলটপালট বৈশ্বিক বাণিজ্যের গতিপথ। বেকায়দায় পড়ে অস্তিত্ব রক্ষার স্বার্থে নতুন বাণিজ্যিক মিত্রের সন্ধান চলছে দেশে দেশে। এই মিত্র খোঁজার দৌড়ে তুলনামূলক এগিয়ে আছে ভারত। পরিস্থিতি বুঝে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে দিল্লির চোখ এখন ইউরোপের বাজারে। ধারণা করা হচ্ছে প্রায় 2 দশক ধরে স্থবির ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির বাস্তবায়ন বিশ্ব বাণিজ্যের ভারসাম্যে বড় পরিবর্তন আনবে। বিশেষজ্ঞরা এই চুক্তিকে বলছেন মাদার অফ অল ডিলস। মোরশেদ আলমের আরও একটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতির মুখে ভারত কি নতুন বাণিজ্যিক আশ্রয় খুঁজছে, নাকি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক জোরদার করা ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার অংশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকদের চোখ এখন নয়াদিল্লি ও ব্রাসেলসের দিকে। 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। তবে এই সফর কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, এর কেন্দ্রে রয়েছে প্রায় 2 দশক ধরে ঝুলে থাকা ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার ঐতিহাসিক উদ্যোগ। বিশেষজ্ঞরা ইতোমধ্যে এই চুক্তিকে আখ্যা দিয়েছেন মাদার অব অল ডিলস, অর্থাৎ বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য চুক্তি নামে। তাদের মতে এই চুক্তির পেছনে বড় একটি কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি। ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের উপর সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। একই সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিরোধ তীব্র হয়েছে। তবে ট্রাম্পকে টেক্কা দিতে গিয়ে ভারত আরও বেশি চাপে পড়বে কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে আসা তথ্যে জানা গেছে, ট্রাম্পের কঠোর নীতির ফলে ভারত ও ইউরোপ উভয়ই বুঝতে পারছে যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত নির্ভরতা আর নিরাপদ নয়। বর্তমানে ভারত বিশ্বের 4র্থ বৃহৎ অর্থনীতি এবং দ্রুত বর্ধনশীল দেশগুলোর অন্যতম। চলতি বছর জিডিপিতে জাপানকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে ইউরোপ চায় ভারতের এই বিশাল বাজারে নিজেদের অবস্থান নিশ্চিত করে ভারতকে নিজেদের হাতে রাখতে। গেল বছর ভারত ইউরোপে প্রায় $7,600 কোটি পণ্য রপ্তানি করেছে, কিন্তু 2023 সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন জিএসপি সুবিধা প্রত্যাহার করায় ভারতের ওষুধ, পোশাক ও ইস্পাত খাতে বড় চাপ তৈরি হয়েছে। নতুন এফটিএ কার্যকর হলে এসব বাধা অনেকটাই দূর হবে এবং ভারতীয় পণ্য ইউরোপের বাজারে কম দামে প্রবেশের সুযোগ পাবে বলে আশাবাদী মোদী সরকার। তবে এত বড় চুক্তির পথে রয়েছে জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক শঙ্কাও।
বিশ্লেষকদের মতে এই চুক্তি বাস্তবায়িত হলে ভারত ও ইউরোপ উভয়ই যুক্তরাষ্ট্র ও চীনের উপর নির্ভরতা কমাতে পারবে। শুল্ক আরোপ, রপ্তানি নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের ঝুঁকি কমবে। এছাড়া ভারতের মানবাধিকার ও পরিবেশগত রেকর্ড নিয়ে ইউরোপের আপত্তি থাকলেও বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় দিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোকে ইউরোপ বাস্তববাদী সিদ্ধান্ত হিসেবে দেখছে। বিশ্লেষকদের ধারণা, ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি কমানোর সিদ্ধান্ত ইউরোপীয় পার্লামেন্টে চুক্তি অনুমোদনের পথ সহজ করতে পারে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই চুক্তি কি সত্যি দুই পক্ষের জন্য সমান লাভজনক হবে, নাকি এটি কৌশলগতভাবে কোনো এক পক্ষের আধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ার হয়ে উঠবে? মোরশেদ আলম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে সরকারের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস সদস্যদের গুলিতে আরও এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। 3 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এমন মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটল। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে শহরটিতে অবৈধ অভিবাসী ধরপাকড় অভিযানের বিরুদ্ধে চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফেডারেল এজেন্টরা মরিচের গুঁড়া ছোড়েন। সে সময় 37 বছর বয়সী নার্স এলেক্স প্রেটি হ্যান্ডগান নিয়ে এগিয়ে যান। এতে নিরাপত্তার আশঙ্কায় তাকে গুলি করেন আইস কর্মকর্তারা। এর আগে চলতি মাসের শুরুতে এই সংস্থার সদস্যদের গুলিতে রেনি নিকোল গুড নামে আরও এক নারী নিহত হয়। ট্রাম্প প্রশাসনের দাবি, আইস এজেন্টদের গাড়ি চাপা দেওয়ার অপচেষ্টা করেছিলেন ওই নারী। অভিবাসন বিরোধী অভিযানের নামে বেসামরিক নাগরিকের ওপর সরকারি বাহিনীর সহিংসতার অভিযোগে শহর জুড়ে বিক্ষোভ জারি রেখেছে মানবাধিকার সংস্থাগুলো। এদিকে ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত 13,000-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে দুর্বিষহ অবস্থায় লাখো মানুষ। 12টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। শুধু শনিবারই অন্তত 1,20,000 বাড়িঘরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে। এর মধ্যে 50,000 করে গ্রাহক টেক্সাস ও লুইজিয়ানায়। টেক্সাসের শেলবি কাউন্টিতে বরফের ভারে গাছ ভেঙে বিদ্যুৎ সরবরাহ লাইন ছিঁড়ে গেলে কাউন্টির প্রায় 1/3 বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েন। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় 14 কোটি মানুষের জন্য শীতকালীন ঝড়ের সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত দক্ষিণ রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী তুষারপাত, শিলাবৃষ্টি ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। কয়েকদিন তীব্র শীত অব্যাহত থাকার সতর্কবার্তাও দিয়েছে সংস্থাটি। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।